এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত দশম শ্রেণীর কবিতা কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন। এক নজরে কবিতার সমস্ত বিষয়বস্তু। একজন দেশপ্রেমিক সৈনিক তার প্রেমিকাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। তিনি তার প্রেমিকাকে জানালেন না যে তার আর ফেরা হবে না, তিনি আর ফিরে আসতে পারবেন না। সেই রাস্তা দিয়ে চলে গেল একটি কুকুর, এক সন্ন্যাসিনী অর্থাৎ নান। তারপর এক সপ্তাহ কেটে গেল, এক বছর কেটে গেল, তিনি আর ফিরলেন না। প্রতীক্ষায় রইলেন কবির সেই প্রেমিকা, পরোক্ষভাবে দেশমাতা। সন্তানের ফেরার অপেক্ষায়, হয়তোবা প্রেমিকের অপেক্ষায় বা স্বামীর অপেক্ষায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি যে গেলেন, বলে যাননি তিনি আর ফিরে আসবেন না। সেই প্রতীক্ষায় থাকা মেয়েটি প্রতীক্ষায় রইলেন তিনি ফিরবেন যুদ্ধক্ষেত্র থেকে। যুদ্ধ বাঁধল, যুদ্ধে ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল। রাস্তায় বৃষ্টি হলো, ঘাস গজালো, মুছে গেল সেই সৈনিকের পদচিহ্ন। কিন্তু তবুও অপেক্ষারত সেই মহিলা প্রেমিকা বা সেই দেশজননী প্রতীক্ষায় রইলেন সন্তানের ফেরার অপেক্ষায় বা স্বামীর ফেরার অপেক্ষায়। এবারে আসি কবি পরিচিতি সম্পর্কে। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। কবি পরিচিতি অর্থাৎ পাবলো নেরুদা সম্পর্কে বলি। 1904 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম জোসেফ মেল কার্মেন রেইস মোরালস, মাতা রোজা বাসেয়াল্টো। পিতা জোসেফ দেল কার্মেন মেইর মোরালস এবং মাতা বাসেয়াল্টো। বাবা ছিলেন রেলের কর্মচারী, মা ছিলেন শিক্ষিকা। পাবলোর মাত্র যখন 1 মাস বয়স, তখন মা রোজা বাসেয়াল্টো যক্ষা রোগে মারা যান। কারণ সেই সময় যক্ষা রোগের চিকিৎসা ছিল না। যে যক্ষা রোগ আজ খুব সামান্য, কোনো পয়সা না দেওয়া ওষুধে সেরে যায়, হাসপাতাল থেকে দেওয়া ওষুধেই সেরে যায়, সেই যক্ষা রোগে মারা গিয়েছিলেন পাবলো নেরুদার মা। তারপরে বাবা দ্বিতীয় বিয়ে করেন। সেই দ্বিতীয় স্ত্রীর কাছে, অর্থাৎ দ্বিতীয় সৎ মাতার কাছে তিনি মানুষ হন এবং তার সাহায্যে তিনি কবিতা লেখায় অনুপ্রাণিত হন। নোবেল বিজয়ী গ্যাব্রিয়েল ক্রিস্টালের সান্নিধ্যে তিনি কবিতা লেখায় অনুপ্রাণিত হন। 1920 খ্রিস্টাব্দে তিনি স্কুলের গণ্ডি সাফল্যের সঙ্গে পার হন। সান্তিয়াগোর বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করে দেওয়া হয়। 1917 খ্রিস্টাব্দে টেমোকোর লাসি অ্যানাম ও প্রত্যুষ সংবাদপত্রে তার কবিতা প্রকাশিত হয়। বই আকারে তার কবিতা প্রকাশিত হয়। 1971 খ্রিস্টাব্দে এই নেরুদা নোবেল পুরস্কারে সম্মানিত হন। লেনিন ও স্টালিন শান্তি পুরস্কারে ভূষিত হন। ইউরোপের বিভিন্ন দেশে বহু পুরস্কার ও সম্মান পান। চিলির রাষ্ট্রদূত হিসেবে প্রাচ্য ও পাশ্চাত্যের বহু দেশে দেখেছেন। বহু খ্যাতিমান কবি ও সাহিত্যিকদের সান্নিধ্যে এসেছেন। 1973 খ্রিস্টাব্দে এই অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই কবিতাটি কবি পাবলো নেরুদার যে তর্জমা করেছিলেন নবারুণ ভট্টাচার্য, তার এক কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে নামক বই থেকে এই কবিতাটি গৃহীত হয়েছে। বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের নাম। এবারে আসি বিষয় সংক্ষেপ সম্পর্কে। কবিতাটিতে যেটা বলা হয়েছে সেটা হলো, এক দেশপ্রেমিক সৈনিক চলে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে। তার প্রেমিকাকে সান্ত্বনা দিয়ে তিনি আবার ফিরে আসবেন। তিনি জানতেন তার আর ফেরা হবে না, তিনি যুদ্ধক্ষেত্র থেকে আর ফিরে আসতে পারবেন না। কিন্তু তিনি তার প্রেমিকাকে সেটা বলে যাননি। প্রেমিকাকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি হেঁটে গেলেন রাস্তা দিয়ে। সজল চক্ষে দাঁড়িয়ে রইলেন প্রেমিকা।
রাস্তা দিয়ে হেঁটে গেল একটি কুকুর, এক গির্জার নান অর্থাৎ সন্ন্যাসিনী। তারপর 1 সপ্তাহ কেটে গেল, 1 বছর কেটে গেল। বৃষ্টি হলো, রাস্তায় ঘাস গজালো, সেই সৈনিকের পদচিহ্ন ধুয়ে মুছে গেল, কিন্তু সৈনিকের আর ফেরা হলো না। সেই প্রেমিকার কাছে আর ফিরবেন না সেটা বলে যাননি, তাই প্রেমিকা অপেক্ষারত অবস্থায় আজও অপেক্ষায় রত। যদিও বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে পদচিহ্ন, তবুও কিন্তু তিনি আজও অপেক্ষা করছেন সেই প্রেমিকের জন্য, তিনি ফিরে আসবেন। যুদ্ধ বাঁধল, যুদ্ধে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, শিশুদের মৃত্যু হলো, সমস্ত স্মৃতিচিহ্ন, বাড়ির কাঠ খড় কুটো সমস্ত জ্বলে যুদ্ধের আগুনে কয়লায় পরিণত হলো, শিখগুলো বেঁকে গেল, কিন্তু বেঁচে রইলেন শুধুমাত্র তার প্রেমিকা, পরোক্ষভাবে দেশমাতা, তার সেই প্রিয় সন্তানের জন্য, হয়তোবা প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য। কিন্তু প্রেমিক আর ফিরবেন না সেটা প্রেমিকা জানতেন না। এই যে যুদ্ধের কবলে পড়া, যে যুদ্ধ বিধ্বস্ত, যে সেই প্রেমিকের সেই দেশ মা, সেই দেশ মায়ের উদ্দেশ্যেই কবির এই কবিতা। অর্থাৎ কবি সাম্যবাদী কবি, সাম্যের কথা নিয়ে লিখেছেন এই কবিতা। তিনি দেশ মাকে চলে গেছেন বিদেশে, কিন্তু দেশ মাকে তিনি ভোলেননি। দেশ মাও প্রতীক্ষা রয়েছে সন্তানের। সন্তান হয়তো ফিরবে, কিন্তু মা জানে না সন্তান আর ফিরবে না। প্রকৃতপক্ষে এখানে দেশ মাতা নয়তো বা প্রেমিকা। দেশ মাতা যদি হয় সন্তানের প্রতীক্ষায়, আর যদি প্রেমিকা হয় তাহলে স্বামীর প্রতীক্ষায়। কিন্তু শেষ পর্যন্ত, শেষ দিনটি পর্যন্ত প্রেমিকা রইলেন তার অপেক্ষায়, তার ফেরা হলো না। একটার পর একটা দিন চলে গেল, তিনি কাটাতে থাকলেন তার সমস্ত জীবনটা। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন আর তার ফেরা হবে না, তিনি আর ফিরবেন না, এবং তিনিও মৃত্যু মুখে পতিত হলেন। অর্থাৎ বয়স হয়ে গেছে তার, তাকেও মরতে হলো। এই অসুখে একজন কবিতার মূল সারবস্তু। দেখো কবিতাটির মধ্যে কবি কি বলেছেন। আমি তাকে ছেড়ে দিলাম। প্রথমেই বলেছি এই অসুখী একজন কবিতাটি যিনি বাংলায় রচনা করেছেন, মানে বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, তার লেখা রক্তে ফুলে বিদেশি ফুলে রক্তের ছিটে নামক গ্রন্থ থেকে এই কবিতাটি গৃহীত হয়েছে। বিদেশি ফুলে রক্তের ছিটে। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমরা জানি, আমরা যখন কেউ যাই তখন আমরা দরজায় দাঁড়িয়ে থাকি। কবির প্রেমিকাও দরজায় দাঁড়িয়ে রইলেন, কারণ প্রেমিক চলে যাচ্ছে। আমি চলে গেলাম দূর দূরে, মানে কোথায় যে যাচ্ছেন সেটা তিনি বলেননি, কারণ সৈনিককে সব জায়গায় যেতে হয় যুদ্ধক্ষেত্রে, তাই কোথায় যাচ্ছেন সেটা এখানে বলা নেই। আমি চলে গেলাম দূর দূরে, মানে এই প্রেমিকার জীবন থেকেই হয়তো দূরে চলে গেলেন সেই সৈনিক। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর, ওই সৈনিক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কুকুর হেঁটে গেল। গির্জার নান অর্থাৎ সন্ন্যাসিনী চলে গেলেন, যাকে আমরা সিস্টার বলি। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এমনি করতে করতে একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল। সৈনিক আর ফিরলেন না। সেই যুদ্ধক্ষেত্রে যে সৈনিক গেলেন তার প্রেমিকাকে বলে গেলেন না যে তিনি আর ফিরবেন না, কিন্তু তিনি আজও ফিরলেন না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টিতে পায়ের দাগ মুছে গেল, কারণ 1 সপ্তাহ 1 বছর হয়ে গেলে পায়ের দাগ তো আর থাকবে না। ঘাস জন্মালো রাস্তায়, যে রাস্তা দিয়ে সেই সৈনিক হেঁটে গেছেন সেই রাস্তায় ঘাস জন্মালো, কারণ বৃষ্টিতে ঘাস জন্মালো। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর? তার প্রেমিকার মাথার উপর, দেশ মায়ের মাথার উপর। একটার পর একটা বছর যায়, প্রতীক্ষায় থাকেন সেই প্রেমিকাটি,
সৈনিকের প্রেমিকাটি, দেশপ্রেমিকেরই প্রেমিকাটি, অর্থাৎ আবার পরোক্ষভাবে দেশপ্রেমিকের মা, কিন্তু না ফেরা হলো সেই সৈনিকের তার স্ত্রীর কাছে, না ফেরা হলো সেই সৈনিকের তার মায়ের কাছে। একটার পর একটা বছর পাথরের মতো নেমে এলো, বোঝা, অর্থাৎ মাথায় বোঝা। এখনও তিনি ফিরলেন না। প্রতীক্ষায় আছেন তার স্ত্রী, মা, হয়তো তিনি ফিরে আসবেন। তারপর যুদ্ধ এলো, রক্তের আর এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, মানে আগুনের মতো, আগুনের পাহাড়ের মতো, আগ্নেয়গিরি যেমন ভলকানো বা এরকম কিছু, এগুলোর মতো কিন্তু যুদ্ধ এলো। শিশু আর বাড়িরা খুন হলো, শিশুরা মারা গেল, বাড়িগুলোও ধ্বংস হয়ে গেল আগুনে, সেই যুদ্ধের আগুনে। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি এখানে তার সেই সৈনিকের প্রেমিকা, নয়তোবা মা, দেশ মা, তার মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। সমস্ত সমতলে আগুন ধরে গেল, মানে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে, এদিক থেকে ওদিকে। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, সেই দেবতারা পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল মাটিতে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, চলে গেল আগুনে। সেই যুদ্ধের আগুনে যে দেবতারা ধ্যানে মগ্ন হয়েছিলেন, সেই দেবতারাও টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লেন মাটিতে। উল্টে পড়ল মন্দির থেকে, টুকরো টুকরো হয়ে পড়ল সেই দেবতারা। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, মানে সৈনিকের বা দেশপ্রেমিকের সেই বাড়ি, সেই বারান্দা, সব জ্বলে পুড়ে খাক হয়ে গেল, ছাই হয়ে গেল। যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, যে বিছানায় তিনি ঘুমিয়েছিলেন, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব নষ্ট হয়ে গেল সেই আগুনে, যুদ্ধের আগুনে। শুধু বেঁচে রইল তার প্রেমিকাটি, পরোক্ষভাবে দেশমাতা। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যে শহরটা ছিল, সেই শহরে শুধু কাঠ কয়লা ছড়িয়ে রইল, কারণ দেশের সেই জায়গার সমস্ত বাড়ি ঘর যুদ্ধের আগুনে পুড়ে খাক হয়ে গেছে, তাই শুধু কাঠ কয়লা ছড়িয়ে রইল। শিশুরা চলে গেল, বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেল। দোমড়ানো লোহা, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, কারণ লোহা আগুনে গলে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, যে মূর্তিগুলো ভেঙে পড়েছিল মাটিতে, তাদের বিভৎস মাথা, অর্থাৎ পুড়ে গিয়ে তারা অন্যরকম হয়ে গেছে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যে মেয়েটিকে সেই সৈনিক, সেই দেশপ্রেমিক রেখে গিয়েছিলেন প্রতীক্ষায়, সেই মেয়েটি তখনও রয়ে গেল। সেই যুদ্ধের আগুনে তার মৃত্যু হলো না, প্রতীক্ষার অবসান হলো না তার। শেষ পর্যন্ত এমনি করতে করতে একটার পর একটা বছর গিয়ে মাথায় চাপলো পাথরের মতো বোঝা। আস্তে আস্তে শেষ পর্যন্ত সেই মেয়েটিরও মৃত্যু হলো, যখন তার কাছে আর কেউ ছিল না। এই দেশপ্রেমিকের স্ত্রী, পরোক্ষভাবে এই দেশপ্রেমিকের মা রইল সন্তানের প্রতীক্ষায়, আর প্রেমিকা রইল প্রেমিকের প্রতীক্ষায়। সৈনিকের আর ফেরা হলো না। এখানে অসুখীকে প্রশ্ন রয়েছে, পরে আমি প্রশ্ন নিয়ে আসব। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। কী ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে সেটাও জানাবে। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।